গুড ইভিনিং সবাইকে। আজ আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ন্যানো ইউরিয়া। তো এই ন্যানো ইউরিয়া নিয়ে আমরা আজকে সকালে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে আমি প্রত্যেকদিন সকালে যে মর্নিং টিপসটা শেয়ার করি সেই টিপসটা ছিল এই ন্যানো ইউরিয়া নিয়ে। তো চলুন আমরা দেখি যে আজকের সকালের মর্নিং টিপসটা কি ছিল, আর তার উপরে আপনাদের প্রশ্ন, মানে কি ধরনের প্রশ্ন এসেছে। তো আমার যে টিপসটা ছিল সেটা হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিতে নিঃশব্দে বিপ্লব ঘটিয়ে ফেলেছে ইন্ডিয়া। এটা অনেকেই জানেন না যে বিশ্বের প্রথম কমার্শিয়ালি এই ন্যানো টেকনোলজিকে কাজে লাগিয়ে ইউরিয়াকে উৎপাদন করা এবং তাকে কমার্শিয়াল ইউজ করা, এটা কিন্তু সারা বিশ্বের মধ্যে ইন্ডিয়াই একদম প্রথম করে দেখিয়েছেন। আর কাজটা করেছে আমাদের যেটা ইফকো বলে যে সংস্থাটা আছে, সেই ইফকোর গুজরাটের কলোল বলে যে জায়গাটা আছে সেইখানে একটা ওদের এই ন্যানো ইউরিয়ার ফ্যাক্টরি আছে। তো এখন দেখুন, এই ন্যানো ইউরিয়াটা কিন্তু শুধুমাত্র যে এগ্রিকালচারই বিপ্লব ঘটাবে জিনিসটা সেরকম নয়। এই ন্যানো ইউরিয়াটা কিন্তু আমরা আমাদের বাড়িতে শখের বশে যে গাছগুলো রেখে থাকি সেই গাছগুলোতেও কিন্তু আমরা এই ন্যানো ইউরিয়াটাকে খুব ভালোভাবে এবং খুব ফ্রুটফুলি ওটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি, যেটা কিন্তু নর্মাল ইউরিয়া দিয়ে করাটা কিন্তু পসিবল না। তো আমরা ন্যানো ইউরিয়াটাকে খুব ভালো করে বুঝবো, কিন্তু তার আগে আমাদের আমরা দেখি যে আজকের যে মর্নিং টিপসটার ওপরে আপনাদের প্রশ্ন কি কি এসেছিল। তো প্রথম প্রশ্ন আসছে, আমরা যে ছোট ছোট সাদা দানা দানা ইউরিয়া দেখি সেইগুলোই কি ন্যানো ইউরিয়া? আর ইউরিয়ার ব্যবহারটা আমাদের শেখাতে হবে তো। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে, আপনারা যে সারের দোকানে ইউরিয়া বললে যে হোমিওপ্যাথির একটু বড় টাইপের যে দানা দানা মানে দানা ওষুধগুলো থাকে আর কি, সেই রকম যে সারটাকে আপনার হাতে ধরিয়ে দেয় সেটা কিন্তু নর্মাল ইউরিয়া, ওটা কিন্তু আপনার ন্যানো ইউরিয়া না। তো প্রশ্নটা হচ্ছে যে ইউরিয়ার ব্যবহারটা কি, তো ইউরিয়াটাকে আমরা কি কাজে ব্যবহারটা করব। ওকে, তো খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন, কারণ নর্মাল ইউরিয়াটাকে কেন ব্যবহার করি সেটা না জানলে ন্যানো ইউরিয়াটা কিভাবে ব্যবহার করব বা ওটা কোন ক্ষেত্রে ব্যবহার করব সেগুলো কিন্তু জানাটা একটু মুশকিল হয়ে যায়। তো প্রথম কথা হচ্ছে ইউরিয়া জিনিসটা কি। ইউরিয়াটা হচ্ছে একটা নাইট্রোজেন বেসড সিনথেটিক ফার্টিলাইজার, মানে কেমিক্যাল ফার্টিলাইজার বলতে আমরা যা বুঝি সেটাই হচ্ছে আমাদের ইউরিয়া। এবং এটা কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার, যেহেতু কেমিক্যাল সিনথেসিসের মাধ্যমে এটা তৈরি হয় সেই কারণে এটাকে সিনথেটিক ফার্টিলাইজারও বলে। এবং এটা খুব ভালো নাইট্রোজেনের সোর্স। শুধু তাই নয়, এই কেমিক্যাল ফার্টিলাইজারগুলোর গায়ে দেখবেন এনপিকে রেশিও লেখা থাকে। তো সেই এনপিকে রেশিওর হিসাবে এই মানে ইউরিয়ার যেটা এনপিকে রেশিওটা হচ্ছে 46:0:0, মানে এর মধ্যে পুরোটাই হচ্ছে আপনার নাইট্রোজেন 46%, এর মধ্যে কিন্তু কোনো রকম ফসফরাস বা পটাশিয়াম নেই। আর মার্কেটে আপনি যতগুলো নাইট্রোজেন বেসড কেমিক্যাল ফার্টিলাইজার পাবেন সব থেকে বেশি নাইট্রোজেন কন্টেন্টটা পাবেন এই ইউরিয়ার মধ্যে। এখন এই ইউরিয়াটা এত স্পেশাল কেন? স্পেশাল এই কারণে, তার কারণ হচ্ছে এটার মধ্যে কিন্তু ফসফরাস বা পটাশিয়াম নেই, এটা একটা পিওর নাইট্রোজেন কেমিক্যাল সার। তো যদি আমাদের গাছের মধ্যে নাইট্রোজেন ডেফিসিয়েন্সি যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা গাছে ইউরিয়াটাকে ইউজ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এই নাইট্রোজেন জিনিসটা গাছের কোন কাজে লাগে। তো প্রথম কথা হচ্ছে, আপনারা গাছের যে সবুজ অংশটা দেখেন ওই সবুজ অংশের মধ্যে থাকে হচ্ছে আপনার ক্লোরোফিল। আর ক্লোরোফিলটা কোথায় থাকে? ক্লোরোপ্লাস্ট বলে গাছের পাতার মধ্যে একটা যে অঙ্গ থাকে সেই অঙ্গের মধ্যে থাকে হচ্ছে ক্লোরোফিল। তো এই ক্লোরোফিল তৈরি করার জন্য সব থেকে প্রথম উপাদান যেটা লাগে, মানে সব থেকে বেশি মাত্রায় যে উপাদানটা লাগে সেটা হচ্ছে নাইট্রোজেন। তো মানেটা দাঁড়ালো যে আপনি যদি গাছকে সবুজ দেখতে চান তো আপনাকে কিন্তু গাছকে নাইট্রোজেন সরবরাহ করতে হবে। এখন গাছকে নাইট্রোজেন দিলে গাছ নাইট্রোজেনের সাহায্যে কিন্তু ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল বানাবে। আর এই ক্লোরোফিলটাই কিন্তু হচ্ছে গাছের খাবারটাকে বানায় থ্রু ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস নিয়ে আমরা সবাই জানি যে
গাছ তার পাতার যে পত্ররন্ধ্র, আমরা যেটাকে বলি স্টোমাটা, সেই স্টোমাটার মধ্যে দিয়ে এয়ার থেকে কার্বন ডাই অক্সাইডটা নেয়, মাটি থেকে সে জলটা টানে, এবং সেই উম, জল আর কার্বন ডাই অক্সাইড আর মানে এয়ার মানে জল আর কার্বন ডাই অক্সাইড, এবং তার উপরে ওই সূর্যের আলোর সাহায্যে আর কি সে কিন্তু ওই গ্লুকোজটাকে তৈরি করে। এই গ্লুকোজটাই কিন্তু গাছের সমস্ত কোষগুলোকে বাঁচিয়ে রাখে। তো যে কারণে নাইট্রোজেনটা কিন্তু গাছের দরকার, খুবই দরকার। এবং নাইট্রোজেনটা হচ্ছে একটা গাছের ম্যাক্রোনিউট্রিয়েন্ট। মানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আমরা মানে কোন জিনিসটাকে বলি, যে একটা গাছের ড্রাই বায়োম্যাসের মোর দেন 92% হচ্ছে এই আপনার ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলো। হুম। তো যে কারণে গাছের ফটোসিনথেসিস হওয়ার জন্য ক্লোরোফিল লাগবে, ক্লোরোফিলটাকে ঠিক করে তৈরি হওয়ার জন্য কিন্তু আপনার এই নাইট্রোজেনটা লাগবে। এছাড়াও নাইট্রোজেনের একটা খুব বড় কাজ হচ্ছে, এটা কিন্তু সেল ডিভিশনে সাহায্য করে। মানে আপনি এ, মানে আরএনএ বলুন, ডিএনএ বলুন, মানে গাছের বা প্রাণীর মানে মানে হচ্ছে যে কোনো জীবজন্তুর বা গাছের যেটা মানে মানে জেনেটিক উপাদান, মানে ডিএনএ আরএনএ, সেই ডিএনএ আরএনএ এর কিন্তু একটা উম, হিস্সা হচ্ছে এই নাইট্রোজেন। তো এই নাইট্রোজেন না থাকলে কিন্তু এই ডিএনএ আরএনএ গুলো কিন্তু ঠিকঠাক করে ফর্ম হতে পারে না। তো যে কারণে দেখবেন নাইট্রোজেন সার দিলে কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে পাতা বেরোয়, শুটস বেরোয়। তো গাছের গ্রোথের জন্য কিন্তু এই নাইট্রোজেনটা খুব জরুরি। আর আম, এছাড়াও নাইট্রোজেনটা যেটা করে সেটা হচ্ছে এই নাইট্রোজেনের সাহায্যে কিন্তু ওই নাইট্রোজেনটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের একটা বিল্ডিং ব্লক। তো এই অ্যামিনো অ্যাসিড গুলো থেকেই কিন্তু প্রোটিন সিনথেসিস হয়, এবং যেটা মানে একটা সেলের মানে সেল ওয়ার্ল্ডটাকে স্ট্রাকচারালি সেটাকে একটা খুব ভালো জায়গায় নিয়ে যেতে সাহায্য করে হচ্ছে আপনার এই অ্যামিনো অ্যাসিড। তো এই অ্যামিনো অ্যাসিডস এর জন্য কিন্তু গাছের নাইট্রোজেন লাগে। এছাড়াও নাইট্রোজেন কিন্তু বিভিন্ন রকমের এনজাইম গুলোকে বানায়, যেটা গাছের মেটাবলিক অ্যাক্টিভিটি গুলোকে রেগুলেট করে। তো এইটুকুতে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে যে কোনো গাছকে সুস্থ সবলভাবে যদি বেঁচে থাকতে হয়, তো গাছের কিন্তু নাইট্রোজেন এই নিউট্রিয়েন্টটা লাগবে। তো এমনিতে গাছ গাছ নিউট্রিয়েন্টটা কোথায় পায়? অবশ্যই মাটি থেকে পায়। হুম। কিন্তু বিভিন্ন কারণে যদি আপনার মাটি যদি সেরকম উর্বর না হয়, এবং আজকের দিনে দাঁড়িয়ে চাষের জমিতে কিন্তু সেইভাবে কিন্তু ন্যাচারাল নিউট্রিয়েন্টের পরিমাণটা কিন্তু খুব খুব কম। তো যে কারণে উম, চাষ করতে গেলে কিন্তু গাছকে বাইরে থেকে নাইট্রোজেন সার কিন্তু আপনাকে দিতেই হবে। তো মানে ব্যাপারটা হচ্ছে, এবার যদি গাছ যদি নাইট্রোজেনটা কম পায়, তো আপনি বুঝবেন কি করে যে গাছের নাইট্রোজেন ডেফিসিয়েন্সিটা হয়েছে? যেহেতু ইউরিয়া একটা নাইট্রোজেন বেসড সার, তো ইউরিয়াটাকে আমরা তখনই দেবো যদি আমরা দেখি যে গাছের নাইট্রোজেন ডেফিসিয়েন্সি হয়েছে। তো যে কারণে এই নাইট্রোজেন ডেফিসিয়েন্সি সিনড্রোম গুলো আপনাদের খুব কিন্তু ভালো করে জানাটা দরকার। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, যেহেতু নাইট্রোজেন গাছের গ্রোথকে রেগুলেট করে, বা নাইট্রোজেনের সাহায্যে গাছ কিন্তু নিজের মানে হচ্ছে গ্রোথ গুলোকে গ্রোথ করে আর কি। তো নাইট্রোজেন ডেফিসিয়েন্সি হলেই প্রথম আপনারা যেটা দেখবেন যে আপনার গাছ কিন্তু আর বাড়বে না, মানে গাছ খুব ধীরে বাড়বে বা খুব স্লো গ্রোথ হবে। তো এটা কিন্তু একটা গাছের নাইট্রোজেন মানে ডেফিসিয়েন্সির একটা সিনড্রোম হতে পারে। এছাড়া আরো একটা সিনড্রোম হচ্ছে, মানে যদি গাছটা যদি ফ্লাওয়ারিং স্টেজে থাকে বা যদি ফ্রুটিং স্টেজে থাকে, তো ওই ফুল বা ফলের সংখ্যাটা অনেক কম হবে এবং সাইজে অনেক ছোট হয়ে যাবে। তো এইগুলোও কিন্তু নাইট্রোজেন ডেফিসিয়েন্সির লক্ষণ। এরপরেও যদি অ্যাকিউট ডেফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রে কিন্তু পাতার মধ্যে ক্লোরোসিস দেখতে পাবেন। ক্লোরোসিস মানে যেহেতু নাইট্রোজেনটা ক্লোরোফিলটাকে বানাতে সাহায্য করে, তাই নাইট্রোজেন ডেফিসিয়েন্সি হলে গাছের কিন্তু ক্লোরোফিল গুলোকে বানাতে পারে না। আর ক্লোরোফিলটাই যেহেতু গাছের ওই সবুজ ভাবটা আনতে সাহায্য করে, যে কারণে ক্লোরোফিল যদি তৈরি না হয় নাইট্রোজেন ডেফিসিয়েন্সির কারণে, তো গাছের পাতা কিন্তু ফ্যাকাসে হতে শুরু করবে, এবং ফ্যাকাসে হতে হতে খুব হালকা হলুদ কিংবা মানে গাছের পাতা পুরোটাই হলুদ হয়ে যাবে। বুঝবেন কি করে এটা নাইট্রোজেন ডেফিসিয়েন্সির জন্যই হচ্ছে? নাইট্রোজেন নাইট্রোজেনটা হচ্ছে একটা ইমমোবাইল নিউট্রিয়েন্ট। ইমমোবাইল নিউট্রিয়েন্ট মানে এই নিউট্রিয়েন্ট গুলো কিন্তু গাছ একটা পাতা থেকে অন্য পাতাতে আহ, সরিয়ে নিয়ে যেতে পারে। মানে সরি, আমি ভুল বললাম। নাইট্রোজেনটা হচ্ছে মোবাইল নিউট্রিয়েন্ট। মোবাইল নিউট্রিয়েন্ট মানে যদি গাছ যদি দেখে যে তার ওই নিউট্রিয়েন্টটা ডেফিসিয়েন্সি হচ্ছে, তো সেক্ষেত্রে সে তার সব থেকে পুরানো পাতাগুলো থেকে নিউট্রিয়েন্টটাকে নিয়ে গিয়ে সব থেকে নতুন পাতাতে কিন্তু
মানে ওই নাইট্রোজেনটাকে দিয়ে আসতে পারে। তো যে কারণে নাইট্রোজেন ডেফিসিয়েন্সি হলেই গাছ প্রথম যেটা করে সেটা হচ্ছে ওই পুরানো পাতাগুলো থেকে নাইট্রোজেনটাকে নিয়ে একদম নতুন পাতাতে দিয়ে দেয়। তার কারণ গাছের কাছে নতুন পাতাটাই হচ্ছে সব থেকে প্রায়োরিটি। হুম। তো এই পুরোনো পাতা থেকে নাইট্রোজেনটাকে নিয়ে নতুন পাতাতে দেওয়ার জন্যই কিন্তু ওই নাইট্রোজেন ডেফিসিয়েন্সি সিনড্রোম গুলো, মানে পাতা হলুদ হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি ক্লোরোসিস, তো সেই জিনিসটা হয়। এখন নাইট্রোজেন ডেফিসিয়েন্সির জন্যই যদি পাতাতে যদি ক্লোরোসিস হয়ে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু পাতাতে কোনো রকম স্পট দেখতে পাবেন না। হ্যাঁ, তো একদম পাতা একদম আহ, মানে হচ্ছে ঠিকঠাক আছে, কিন্তু শুধুমাত্র কালারটা ওটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে, তো সেটা কিন্তু নাইট্রোজেন ডেফিসিয়েন্সির একটা সিনড্রোম হতে পারে। তো এই ধরনের যদি সিনড্রোম দেখেন, তো সেক্ষেত্রে কিন্তু ইউরিয়াটা খুব ভালো কাজে দেয়। ইউরিয়াটা ভালো কাজে দেয় কেন? তার কারণ হচ্ছে পিওরলি নাইট্রোজেন 4600। এর মধ্যে ফসফরাস পটাশিয়াম নেই, পিওরলি নাইট্রোজেন। তো গাছে নাইট্রোজেন যদি ডেফিসিয়েন্সি হয়, তো আপনি গাছেতে নাইট্রোজেন দিন, গাছ কিন্তু ডেফিসিয়েন্সিটাকে রিকভার করে যেতে পারবে। কিন্তু সমস্যাটা হচ্ছে ইউরিয়াটার মধ্যে এত ভালো নাইট্রোজেন কন্টেন্ট থাকলেও কিন্তু আমরা ওটাকে ওটার অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন 1 নম্বর হচ্ছে বাজারে যে ইউরিয়াটা পাওয়া যায়, মানে যেটা নর্মাল ইউরিয়া, ন্যানো ইউরিয়া না, নর্মাল ইউরিয়াটা কিন্তু হচ্ছে ওটা সয়েল অ্যাপ্লিকেশনের জন্য। তো এখন ওটা মানে ওই ওই ইউরিয়াটাকে মাটিতে দিলে তারপরে ওই ইউরিয়া থেকে নাইট্রোজেনটা গাছ কিভাবে নেয়, যে সয়েল অ্যাপ্লিকেশন করার মানে সয়েলে সয়েলে ওই আপনার নর্মাল ইউরিয়াটা দেওয়ার পরেই অ্যামোনিয়াম তৈরি হয়, আর আর অ্যামোনিয়ামটা থেকে তৈরি হয় নাইট্রেট, আর এই নাইট্রেটটা হচ্ছে আপনার নাইট্রোজেনের আয়নিক ফর্মে একটা সল্ট। তো এই নাইট্রেটটা এবার গাছ তার শিকড়ের সাহায্যে অ্যাবসর্ব করে এবং মানে ধীরে ধীরে সেটা কিন্তু গাছের সমস্ত অংশে ছড়িয়ে পড়ে। তো এখন এই অ্যামোনিয়ার যেটা সমস্যাটা বুঝুন, সমস্যাটা হচ্ছে অ্যামোনিয়াটা মাটিতে ফেললেই বেশ কিছুটা কিন্তু অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। তো এই অ্যামোনিয়া গ্যাসের থ্রু দিয়ে কিন্তু বেশ কিছুটা নাইট্রোজেন আবার আপনার বাতাসে ফিরে যায়। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এটা যেহেতু ওয়াটার সলিউবল, তো এই এই ইউরিয়া থেকে অ্যামোনিয়াম থেকে নাইট্রেটটা যখন তৈরি হয়, নাইট্রেটটা যেহেতু ওয়াটার সলিউবল, তো জল দেওয়ার সাথে সাথে মানে উইথ মানে যতবার আপনি গাছেতে জল দেবেন বা আপনি ইরিগেশন করবেন, তত কিন্তু ওটা মাটির আরো মানে গভীরে চলে যাবে, এবং গভীরে চলে গিয়ে ওই নাইট্রেটটা কিন্তু আপনার জলের সাথে মিশবে, গ্রাউন্ড ওয়াটারের সাথে মিশবে, এবং ওই গ্রাউন্ড ওয়াটারটাই কিন্তু আবার আহ, মানে আপনার খালে বিলে পুকুরেতে যাবে, এবং আহ, ওই গ্রাউন্ড ওয়াটার থেকেই কিন্তু আমরা আবার ওই জলটাকে খাবো। তো এই ইউরিয়াটা থেকেই কিন্তু ওয়াটার পলিউশনটা হয়। মানে ওয়াটার ওয়াটার পলিউশনের একটা খুব বড় হিস্সা হচ্ছে এই ইউরিয়া থেকে তৈরি হওয়া নাইট্রেট গুলো। হুম। আর সব মিলিয়ে দেখা যায় যে আপনি যে ইউরিয়াটাকে গাছে দিচ্ছেন, মানে আপনার যে মানে কৃষিক্ষেত্রে যে ইউরিয়াটাকে ইউজ করছেন, তার মধ্যে অনলি 30 to 40% অ্যাকচুয়ালি কিন্তু গাছের কাজে লাগে। তার মানে আপনি যা দিচ্ছেন তার মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু আপনার ওয়েস্ট হয়ে যাচ্ছে। হুম। তো এই এনইউই, নিউট্রিয়েন্ট ইউজ এফিসিয়েন্সি, এনইউই, এই নিউট্রিয়েন্ট ইউজ এফিসিয়েন্সি দিয়েই কিন্তু আমরা মাপি যে একটা সারকে আমরা যখন গাছেতে ইউজ করছি তার কতটা গাছ কিন্তু নিতে পারছে। এছাড়াও আরো কয়েকটা খুব বড়সড় ইউরিয়া ব্যবহার করার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা কিন্তু মাটি সয়েল পিএইচটাকে চেঞ্জ করে দেয় এবং মাটিটাকে অ্যাসিডিক বানিয়ে ফেলে, এবং অ্যাসিডিক সয়েলে কিন্তু গাছ কিন্তু নিউট্রিয়েন্ট অ্যাবসর্পশনে তাদের সমস্যা হয়। মানে আপনি আহ, আপনার মিডিয়া যদি অ্যাসিডিক হয়ে যায়, সেক্ষেত্রে আপনি মাটিতে খাবার দিলেও গাছ কিন্তু সেই খাবারটা নিতে পারবে না। ইউরিয়াটার আরো একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা কিন্তু মাটির যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ফাঙ্গিগুলোকে, মানে যেগুলো বেনিফিশিয়াল মাইক্রোবস, সেই মাইক্রোবস গুলোকে নষ্ট করে দেয়। আর সয়েল ফার্টিলিটি কিন্তু এই মাইক্রোবস গুলোর ওপরেই ডিপেন্ড করে। নিউ নাইট্রেট পলিউশনের কথাটা তো মানে আপনাদের বললামই। আর এছাড়াও এই যখনই এই ইউরিয়াটা ডিকম্পোজ হবে, তখন নাইট্রিক অক্সাইড বলে একটা গ্রিন হাউস গ্যাস তারা কিন্তু এনভায়রনমেন্টে রিলিজ করে, যেটা কিন্তু আহ, মানে আমাদের গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। তো সব মিলিয়ে বুঝতে পারলেন যে
ইউরিয়াটা কিন্তু তো ইউরিয়াটা কিন্তু ওর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকলেও ওর যেমন অ্যাডভান্টেজও আছে, বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। হুম। আর মানে গাছে যখন আপনি ইউরিয়াটাকে ইউজ করছেন, তখন ওই গাছ থেকে যে ফলটা পাবেন, সেই ফলের মধ্যে কিন্তু নিউট্রিয়েন্ট ভ্যালুটা কিন্তু অনেকটাই ডিগ্রেড হয়ে যায়। হুম। মানে খুব মানে হচ্ছে পুষ্টিকর ফলটা পাবেন না, বা পুষ্টিকর ক্রপটা পাবেন না। তো যে কারণে এই ইউরিয়াটার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন কন্টেন্ট থাকলেও সেটা কিন্তু আমাদের এনভায়রনমেন্টের জন্য ভালো নয়, এমনকি গাছের জন্য খুব একটা ভালো না। তো এর সলিউশনটা তাহলে কি? তাহলে নাইট্রোজেন ডেফিসিয়েন্সি হলে আমরা কি দেবো? তো এই সলিউশনটা হচ্ছে এই ন্যানো ইউরিয়া। ন্যানো ইউরিয়াটাকে আমরা ন্যানো ইউরিয়া বলি কেন? তার কারণ এই এই যে ন্যানো ইউরিয়াটার যেটা ফার্টিলাইজারটা, সেটা তৈরি হয় থ্রু ন্যানো টেকনোলজি। তো এই ন্যানো টেকনোলজি আমরা কোনটা বলি? যে টেকনোলজির মাধ্যমে আমরা যদি এমন কোনো পার্টিকেল যদি ইনভেন্ট করি যেটার ডায়ামিটার হচ্ছে 100 ন্যানোমিটারের থেকে কম, তো সেই মেটেরিয়ালগুলোকে আমরা বলি হচ্ছে ন্যানো পার্টিকেলস। তো এই ন্যানো ইউরিয়াটা হচ্ছে কিন্তু ইউরিয়ারই একটা ন্যানো টেকনোলজি ভার্সন। তো এই এই ন্যানো ইউরিয়াটাকে আমরা যদি ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্টেজ কি? 1 নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে এটা কিন্তু সয়েল অ্যাপ্লিকেশন না। এই ন্যানো ইউরিয়াটা পাওয়া যায় হচ্ছে আপনার লিকুইড ফর্মে, এবং লিকুইড ফর্মে আপনি জলে গুলে গাছের পাতাতে স্প্রে করতে পারেন। সুবিধাটা কি হয় দেখুন, এই যে ন্যানো ইউরিয়ার যে পার্টিকেল গুলো সেগুলো পার্টিকেল ডায়ামিটারটা হয় মানে আপনার ওই 20 to 50 ন্যানোমিটারের। এই 20 to 50 ন্যানোমিটার মানে পার্টিকেল সাইজটা ন্যানো পার্টিকেল হওয়ার জন্য যেটা সুবিধাটা হয়, সেটা হচ্ছে গাছের পাতাতে যখন আপনারা স্প্রে করছেন, তখন সেই স্প্রে করার সাথে সাথে কি হয়, গাছের যেটা পত্ররন্ধ্র আমরা যেটাকে বলি স্টোমাটা, তো সেই স্টোমাটার মধ্যে দিয়েও কিন্তু এটা খুব ভালো অ্যাবজর্ব হয়ে যায়। আর ন্যানো ইউরিয়াগুলো কিন্তু একটু হাইলি রিয়াক্টিভ রিয়াক্টিভ হওয়ার কারণে পাতার যেটা আউটার সেল আমরা যেটাকে বলি এপিডার্মিস সেল, সেই এপিডার্মিস সেল দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গাছ সেটাকে অ্যাবজর্ব করে নিতে পারে। মানেটা বুঝুন। মানে হচ্ছে গাছের পাতার সময়টা দিয়ে এই ন্যানো ইউরিয়াটা কিন্তু মানে হচ্ছে গাছের পাতার মধ্যে প্রবেশ করে, এবং যেহেতু মেন আপনার সমস্যাটা হচ্ছে ক্লোরোসিসের, এবং পাতার ওই মানে হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে ক্লোরোফর্ম, তো একদম খুব কম রাস্তা অতিক্রম করেই কিন্তু এই মানে নাইট্রোজেনটা কিন্তু ক্লোরোপ্লাস্টের কাছে পৌঁছে যেতে পারছে। মানে এটা হচ্ছে ফার্স্ট অ্যাকশন। মানে খুব তাড়াতাড়ি গাছের যে জায়গাটাতে নাইট্রোজেনটাকে গিয়ে পৌঁছানো দরকার, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যায়, যেটা ওই নর্মাল ইউরিয়ার থ্রু দিয়ে কিন্তু পসিবল না। নর্মাল ইউরিয়া মাটিতে দিলে সেখান থেকে হবে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম থেকে হবে নাইট্রেট, নাইট্রেটটা ওয়াটার সলিউবল, ওটা গাছ শিকড়ের সাহায্যে নিয়ে ফ্লোয়েমের মাধ্যমে একদম শিকড় থেকে গাছের সমস্ত পাতার মধ্যে পৌঁছবে। তো এই রাস্তাটা কিন্তু হচ্ছে অনেকটা লম্বা। গাছের পাতাতে ন্যানো ইউরিয়া স্প্রে করলে কিন্তু অনেক তাড়াতাড়ি ওই নাইট্রোজেনটা কিন্তু আপনার ওই ক্লোরোপ্লাস্টের মধ্যে পৌঁছে যেতে পারছে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এটার একটু বেশি অ্যাক্টিভ হওয়ার কারণে এর অ্যাবসর্পশন রেটটা কিন্তু অনেক বেশি, মানে খুব তাড়াতাড়ি পাতা এটাকে অ্যাবসর্ব করে নিতে পারবে। হুম। সাথে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে স্মার্ট রিলিজ। স্মার্ট রিলিজ মানে হচ্ছে একেবারে সে কিন্তু পুরো নাইট্রোজেনটাকে কিন্তু গাছকে দেবে না, ধীরে ধীরে কন্ট্রোলড ওয়েতে কিন্তু গাছকে নাইট্রোজেনটা দেবে। যে কারণে এই নর্মাল ইউরিয়া গাছে দিলে একটু বেশি পর মানে একটু বেশি ডোজ হয়ে গেলে যেরকম গাছ মুহূর্তের মধ্যে জ্বলে যায়, সেটা কিন্তু এই ন্যানো ইউরিয়ার ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু আপনার অনেকটাই কম। আর তো মানে যেহেতু গাছের পাতাতে আপনারা স্প্রে করছেন এবং এটার অ্যাবসর্পশন রেট ভালো, তো নিউট্রিয়েন্ট অ্যাবসর্পশন রেশিও কিন্তু নর্মাল ইউরিয়ার থেকে অনেকটা বেশি, এবং ওয়েস্টেজটা অনেকটা কম। আহ, তো আর মানে হচ্ছে সাথে সাথে যেহেতু আপনারা মানে হচ্ছে পাতাতে স্প্রে করছেন, যেহেতু মানে মাটিতে যাচ্ছে না, তো ওই নাইট্রেট ফর্মে গ্রাউন্ড ওয়াটারকেও কিন্তু কিন্তু পলিউট করছে না, বা ওই অ্যামোনিয়া গ্যাস থেকে আপনার যেটা মানে হচ্ছে দূষণটা যেটা হয়, সেইটাও কিন্তু হচ্ছে না। আর নর্মাল ইউরিয়াটাকে কিন্তু আপনারা পটেড মানে হচ্ছে পটেড প্ল্যান্ট মানে হচ্ছে যে গাছগুলোকে আপনারা কোনো একটা টবেতে বসিয়েছেন, সেই রকম প্ল্যান্টগুলোর জন্য কিন্তু নর্মাল ইউরিয়াটা কিন্তু কোনোভাবেই রেকমেন্ডেড না, তার কারণ তার অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে।
যেটা কিন্তু এই ন্যানো ইউরিয়ার জন্য না। তো আপনারা যদি শখের বাগানি হন, আপনাদের বাড়িতে যদি আপনারা শখের বসে টবেতে কিছু গাছ লাগিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ন্যানো ইউরিয়াটাকে ইউজ করতে পারবেন। হুম? তো এবার প্রশ্নটা হচ্ছে যে আপনারা হুম, তো দেখুন, তো আমরা এই আপনার প্রথম প্রশ্নে হয়তো আমরা উত্তর দিয়ে দিয়েছি যে আমরা যে ছোট ছোট সাদা সাদা দানা ইউরিয়া দেখি সেগুলোই কি ন্যানো ইউরিয়া? অবশ্যই না। ন্যানো ইউরিয়া লিকুইড ফর্মে পাওয়া যায়, আর নর্মাল ইউরিয়াটা হচ্ছে ছোট ছোট সাদা দানা হিসেবে। ইউরিয়ার ব্যবহার কি কারণে ব্যবহার করা হয়? এটা নাইট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য ব্যবহার করা হয়। এবং আহ, কোন ক্ষেত্রে আমরা বুঝবো যে গাছে নাইট্রোজেন ডেফিসিয়েন্সি হয়েছে সেগুলো কিন্তু ডিটেলসে ডিসকাশন করি। ন্যানো ইউরিয়া গাছে দেওয়ার পদ্ধতিটা জানাবেন। এখন এই ন্যানো ইউরিয়াটা কিন্তু এর প্রচুর ব্র্যান্ড নেই। মানে আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাপ্রুভড একমাত্র প্রোডাক্ট হচ্ছে ইফকো কোম্পানি ন্যানো ইউরিয়া। হ্যাঁ। তো এই ইফকো কোম্পানিটা কি? উম, ইফকোর ফুল ফর্মটা হচ্ছে ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড। এটা হচ্ছে ওন্ড বাই ইন্ডিয়ান ফার্মার্স, এবং এটা 1967 থেকে মানে এটা চলে আসছে। আর এটা হচ্ছে এই ইফকো কোম্পানির এনবিআরস মানে ন্যানো বায়োটেকনোলজি রিসার্চ সেন্টার বলে কল্লোল গুজরাটে একটা ওদের সেন্টার আছে, সেই সেন্টারের প্রোডাক্ট হচ্ছে এই ন্যানো ন্যানো ইউরিয়া। এবং এটা যেটা হচ্ছে মানে আহ, মানে এই ইফকো ন্যানো ইউরিয়াটা কিন্তু অ্যাপ্রুভড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট, এবং এটাই হচ্ছে একমাত্র ন্যানো ইউরিয়া যেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা অ্যাপ্রুভড। বাকি সমস্ত ন্যানো ইউরিয়া প্রোডাক্ট কিন্তু কোনোটাই অ্যাপ্রুভড না, তাই ওগুলোকে ইউজ করবেন না। যদি ইউজ করতে হয় আপনাকে, তো আপনারা অবশ্যই ইফকো ন্যানো ইউরিয়াটাকে আপনারা ইউজ করুন। এবং এটা লঞ্চ হয়েছিল 2021-এর জুনেতে, আত্মনির্ভর ভারতের যেটা ক্যাম্পেন, সেই ক্যাম্পেনের থ্রু দিয়ে। আচ্ছা, আর ব্যাপারটা হচ্ছে এই যে ন্যানো টেকনোলজিকে কাজ ন্যানো টেকনোলজিকে কাজে লাগিয়ে কমার্শিয়ালি এই ন্যানো ইউরিয়াটাকে তৈরি করা এবং সেটাকে কমার্শিয়াল ভাবে ইউজ করা, এটা হচ্ছে ইন্ডিয়াই হচ্ছে সারা বিশ্বের মধ্যে প্রথম। তো আপনারা অবশ্যই গর্ববোধ করতে পারেন। এবং এই মানে আমাদের মানে এগ্রিকালচারাল সেক্টরে, মানে হচ্ছে আপনাদের ধান চাষ বলুন বা ধান কিংবা আলু চাষে কিন্তু প্রচুর পরিমাণে এই যে নর্মাল নর্মাল যে ইউরিয়াটা ব্যবহার হয় তার জন্য প্রচুর পরিমাণে পলিউশন হয়। শুধু তাই নয়, এই যে এই হিউজ পরিমাণে যে মানে হিউজ পরিমাণে যে চাষিরা ইউরিয়াটাকে ইউজ করে তার মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। হুম। কিন্তু এই ন্যানো ইউরিয়াটা যেহেতু মেক ইন ইন্ডিয়ার প্রোডাক্ট, তো সেক্ষেত্রে কিন্তু এই এই প্রোডাক্ট ইউজ করার জন্য কিন্তু আমাদের দেশের অর্থনীতিও কিন্তু আহ, অনেকটা উপকৃত হবে। আচ্ছা, তো ইফকো কোম্পানির যেটা মানে ন্যানো ইউরিয়া, সেই ন্যানো ইউরিয়াটা কি আপনারা ইউজ করবেন। এবং এটা একটা 500 ml এর মানে হচ্ছে বোতলের দাম পড়বে মোটামুটি, মানে হচ্ছে এমআরপি হচ্ছে 240 টাকা, সাবসিডি ফাবসিডি দিয়ে 220 টু মানে হচ্ছে 200 কিংবা 220-র মধ্যে আপনারা একটা 500 ml এর একটা বোতল পেয়ে যাবেন। এটা সেলফ লাইফ হচ্ছে 1 বছর, মানে আপনাকে 1 বছরের মধ্যে ইউজ করতে হবে। এবং ডোজটা হচ্ছে 2 to 4 ml/লিটার, মানে 1 লিটার জল নেবেন, তার মধ্যে 2 থেকে 4 মিলিলিটার ওই ন্যানো ইউরিয়াটা ভালো করে গুলে তারপরে গাছেতে স্প্রে করবেন। এখন এই 2 থেকে 4 ml-টা বুঝবেন কি করে? সব থেকে সোজা উপায় হচ্ছে আপনার পাড়াতে যদি কোনো মেডিসিন শপ থাকে সেখান থেকে একটা ইউজড একটা সিরিঞ্জ মানে সিরিঞ্জ নিয়ে আসুন। তো মানে তার মধ্যে কিন্তু এমএলএ মার্কিংটা থাকে। তো 2 to 4 এর থেকে বেশি নেবেন না। তো 2 to 4 ml এর এম, ওই ন্যানো ইউরিয়াটাকে জলেতে গুলে আপনারা গাছেতে স্প্রে করতে পারেন। এবং স্প্রেটা করবেন কিভাবে? আহ গাছের নাইট্রোজেন ডেফিসিয়েন্সি দেখে, বা আপনারা রেগুলার ডোজেতেও এটাকে ইউজ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে 4 ml না, আপনারা একদম লোয়েস্ট ডোজটাকে ইউজ করবেন 2 ml। হুম। মানে আপনারা মানে যদি গাছগুলোকে একটা মেনটেনেন্স ডোজের মধ্যে যদি যদি আপনি নাইট্রোজেন সাপ্লাই করতে চান, সেক্ষেত্রে 2 ml/লিটারে মানে গুলে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর গাছগুলোকে স্প্রে করলে কিন্তু গাছগুলোতে কোনোদিনই নাইট্রোজেনের ডেফিসিয়েন্সিটা হবে না। আর যদি নাইট্রোজেন ডেফিসিয়েন্সি যদি শো করে আপনার প্ল্যান্ট, সেক্ষেত্রে আপনারা কিন্তু 4 ml/লিটার জলে গুলে এটাকে ইউজ করতে পারেন। কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবেন, যে জলটা নেবেন জলটা যেন আপনার আরো ফিল্টারের জল হয়। ওই জলের মধ্যে যদি ক্লোরিন থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে ন্যানো পার্টিকেল গুলোর উপরে যে ন্যানো কোটিংটা থাকে সেই ন্যানো কোটিং এর কিছু সমস্যা হয়।
হুম? তো যে কারণে নরমাল কলের জল বা কর্পোরেশনের জল না নেওয়াই ভালো। আইদার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বা আপনি আপনার বাড়িতে যদি আরও ওয়াটার ফিল্টার থাকে, তো সেই আরও ওয়াটার ফিল্টারের থেকে আপনি জল নিয়ে তার মধ্যে এই ন্যানো ইউরিয়াটাকে মানে গুলে নিতে পারেন। হুম? আর আরেকটা জিনিস আপনারা মানে মানে একটু মানে মাথায় রাখবেন যে প্রচন্ড রোদের মধ্যে কিন্তু এই ন্যানো ইউরিয়া আপনার গাছেতে স্প্রে করবেন না। এমনিতেও খুব যখন রোদ তখন আমরা যে কোনো গাছই যে কোনো পেস্টিসাইড, ফাঙ্গিসাইড বা আপনার ফার্টিলাইজার স্প্রে করতে বারণ করি, কিন্তু ন্যানোটা যেহেতু একটু বেশি অ্যাক্টিভ মানে ফাস্ট অ্যাবসর্পশন, আর প্লাস হচ্ছে যে মানে যেহেতু এটা ন্যানো পার্টিকেল, তো তো সেই কারণেই আর কি উম, খুব রোদের সময় কিন্তু এটাকে কখনোই ইউজ করবেন না। তো ন্যানো ইউরিয়া গাছে দেওয়ার, তো আপনি যেটা লিখেছেন যে ন্যানো ইউরিয়া গাছে দেওয়ার পদ্ধতি কি, পদ্ধতিটা হচ্ছে ওটা যে যদি মেনটেনেন্স ডোজ করেন সেক্ষেত্রে 2 ml পার লিটার জলে গুলে, আর যদি নাইট্রোজেন ডেফিসিয়েন্সি দেখেন সেক্ষেত্রে 4 ml পার লিটার জলে গুলে আপনারা কিন্তু গাছে দিতে পারেন। ডক্টর শিউলি, আপনি জিজ্ঞাসা করেছেন যে আগ্রহী জানতে ইউরিয়া সার তো খুবই সস্তা, ন্যানো ইউরিয়ার দাম কত? 500 ml এর দাম হচ্ছে 240। আর এক বোতল নিলেই মোটামুটি আপনাদের বাড়িতে যদি 50টা যদি গাছ থাকে তো আপনার সারা বছর আরামসে চলে যাবে কোনো রকম সমস্যা ছাড়াই, এমনকি 1 বছর বাদেও দেখবেন খানিকটা প্রোডাক্ট আপনার বেঁচে আছে। ব্যবহারটা একটু বলবেন দয়া করে, অবশ্য অলরেডি বলে দিয়েছি। ভালো ন্যানো ইউরিয়া কোথায় পাবো আর চিনবো কি করে? একটাই ব্র্যান্ড, ইফকো ন্যানো ইউরিয়া। আপনারা অনলাইনে অ্যামাজন মানে ফ্লিপকার্টে আপনারা দেখতে পারেন, বা আপনি যেটা মানে ইফকোর যেগুলো অফলাইন স্টোরগুলোতেও কিন্তু আপনারা দেখতে পারবেন। গাছের প্রয়োজন কিভাবে বুঝতে পারবো? নাইট্রোজেন ডেফিসিয়েন্সি যদি হয় সেক্ষেত্রে বুঝবেন যে আপনারা এই ন্যানো ইউরিয়া আপনারা কিন্তু দিতে পারেন। পরিমাণ আর সময় দুটোই বলে দিয়েছি। আমাদের ইউরিয়া ব্যবহার হয় না, দরকার পড়ে না। আর টবের গাছ শেষ করে দিতে এ একাই 100। শুনেছি ন্যানো ইউরিয়া তেমন না, একদমই ঠিক। টবের গাছে নর্মাল ইউরিয়া কোনো মতেই দেওয়া উচিত না, কিন্তু আপনার ন্যানো ইউরিয়াটা খুব সেফলি ইউজ করতে পারবেন যদি আপনারা ডোজটা ঠিকঠাক মেনটেন করেন, এবং এটা খুব ভালো কাজে দেয়। আচ্ছা, ন্যানো ইউরিয়ার সাথে অন্য কোনো সার কি দেওয়া যেতে পারে? তাহলে কি রকম গ্যাপ চাই? প্রথম কথা হচ্ছে ন্যানো ইউরিয়ার সাথে অন্য কোনো সার মেশাবেন না। যখন ন্যানো ইউরিয়া গাছে দেবেন শুধুমাত্র ন্যানো ইউরিয়া জলেতে গুলে গাছেতে স্প্রে করবেন, তার সাথে অন্য কিচ্ছু মেশাবেন না। এবং একবার গাছেতে ন্যানো ইউরিয়া স্প্রে করার পরে অন্তত 3 দিন কিন্তু গাছে অন্য কোনো ফার্টিলাইজার, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড কিন্তু কিচ্ছু দেবেন না। ভালো ন্যানো ইউরিয়া কোথায় পাওয়া যাবে অলরেডি বলে দিয়েছি। এর প্রয়োগ কিভাবে করতে হয় সেটাও বলে দিয়েছি। ওকে, ব্রডকাস্ট 1-এ দেখা যাক। ব্রডকাস্ট 1-এ তো কেউ কোনো রিপ্লাই করতে পারে না, ছেড়ে দিন ব্রডকাস্ট 1। ব্রডকাস্ট 2টাতে দেখা যাক আপনারা কে কি রিপ্লাই করেছেন দেখি। অলরেডি বলে দিয়েছি রাসায়নিক সার কিভাবে কতটা পরিমাণ এর উপর। আচ্ছা, তো ন্যানো ইউরিয়া কিভাবে ইউজ করতে হবে সেটাও একটু, তো মোটামুটি আচ্ছা। রাবেয়া সুলতানা, আপনি লিখেছেন যে গাছে নাইট্রোজেনের ঘাটতি হলে সর্ষের খোল দিলে কি কাজে দেবে? আর ন্যানো ইউরিয়া কি যখন গাছে নাইট্রোজেন ঘাটতি হবে তখনই দেবো, নাকি প্রতি সপ্তাহে একদিন মেনটেনেন্স হিসেবে দিয়ে যাব? আপনারা মেনটেনেন্স ডোজ হিসাবেও দিতে পারেন আর নাইট্রোজেন ঘাটতি হলেও দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ওই মানে ঠিক 1 লিটার জলে কত এমএল গুলবেন সেটা। মেনটেনেন্স ডোজটা হচ্ছে 2 ml পার লিটার। আর আপনারা যদি নাইট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য ইউজ করেন সেক্ষেত্রে 4 ml পার লিটার। কোন কোন গাছে ন্যানো ইউরিয়া দেবো সেটা বলে দেবেন দাদা। মোটামুটি আপনি সব গাছই দিতে পারেন, কিন্তু ওই কার্নিভরাস প্ল্যান্টগুলো ছাড়া। অ্যাকচুয়ালি কার্নিভরাস প্ল্যান্টে কিন্তু কোনো নাইট্রোজেন ফার্টিলাইজারই দেওয়া যায় না। আর যে গাছগুলো নাইট্রোজেন ফার্টিলাইজার খুব একটা পছন্দ করে না সেইগুলোতে কিন্তু দেবেন না। ব্রডকাস্ট 3-তে দেখা যাক আপনারা কে কি কোশ্চেন করেছেন। এটা তো অলরেডি বললাম। ব্রডকাস্ট 4-এতে আমারই প্রত্যেকটা ব্রডকাস্টে অলমোস্ট 1000 করে মেম্বার আছেন। আচ্ছা, এটা দেখা যাক। এখানে 4 জন কোশ্চেন করেছেন। কোন কোন গাছের জন্য বলে দিয়েছি। নাইট্রোজেন ডেফিসিয়েন্সি কিভাবে বুঝবো বলে দিয়েছি। নাইট্রোজেন কম পাচ্ছে গাছ বুঝবো কি করে। মাটি চিনে কি মাটিতে কি সার দেবো জানতে চাই, এটা তো অফ টপিক। আচ্ছা, ব্রডকাস্ট 5-এ দেখা যাক। আচ্ছা,
কিভাবে সপ্তাহে কদিন কতটা দেব? যদি মেইনটেন্যান্স ডোজ হিসেবে দেন সেক্ষেত্রে সপ্তাহে না প্রত্যেক 10 দিন অন্তর 2 ml পার লিটার জলে এগুলো স্প্রে করবেন। ইউজ করার নিয়ম বলে দিয়েছি। নাইট্রোজেন ডেফিসিয়েন্সি কিভাবে বুঝবেন সেটাও বলে দিয়েছি। বাগানে ফলানো শাকসবজিতে কিভাবে ইউজ করব? অবশ্যই পাতাতে স্প্রে করবেন। ন্যানো ইউরিয়া কিন্তু মাটিতে দেবার মতো সার না, মাটিতে দেবেন না। আপনারা গাছের পাতাতে স্প্রে করবেন। তো আশা করি ন্যানো ইউরিয়া নিয়ে আপনাদের অনেকটাই ইনফরমেশন আমি আপনাদের মানে যে দিতে পারলাম। আপনারা ইউজ করে দেখতে পারেন। এটা খুবই ভালো কাজে দেয়। আর সাথে, সাথে যদি আপনারা যদি আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন করতে চান তো সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 6295614885। আমি আবারও একবার রিপিট করছি, 6295614885। তো আপনারা যদি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি হাই লিখে পাঠান সেক্ষেত্রে কিন্তু আমার অটোমেটিক মেসেজ সেট করা আছে, তো আপনাদের কিন্তু এই ব্রডকাস্টে অ্যাড হওয়ার জয়নিং লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন। খুবই ভালো লাগছে, তার কারণ হচ্ছে আমিও প্রত্যেকদিন একটা করে মানে ছোট্ট টপিক নিয়ে আপনাদের মর্নিং টিপস দিচ্ছি, এবং আপনাদেরও অনেকে আপনাদের যেগুলো কোয়েরিজ গুলো এখানে লিখছেন, তো সবাই মিলে বেশ ভালো গাছ চর্চা হচ্ছে, এবং চর্চায় থাকলেই কিন্তু তবেই কিন্তু গাছ করা শিখবেন। আর এই এই সমস্ত ছোট ছোট জিনিসগুলোই কিন্তু দিনের শেষে পার্থক্য করে দেয়। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।